এখানটাতে একটু দাঁড়াই। আর ব্যথা যে সহ্য করতে পারছি না, বোধহয় আজই আমার ছানারা জন্ম নেবে। কাকবোন, ও কাকবোন, শুনতে পাচ্ছ? গো, আসছি, তোমাকে ওখানে নিয়ে যাচ্ছি, আমার পিছন পিছন এসো। বন্ধু, ও বন্ধু, দেখো বাইরে আমি তোমার কাকবোন এসেছি। হে ভগবান, কি অবস্থা! একটি গ্রামে একটি কুকুর থাকতো। তার নাম ছিল মিনা। সে ছিল খুবই শান্ত প্রকৃতির, কিন্তু হঠাৎ একদিন এই মার 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 মার, ধর 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 বেটাকে ধর, মার, খেয়ে দিয়ে চলে যাচ্ছে, খাবার ছিনিয়ে খেয়ে নিয়ে চলে যাচ্ছে, ধর 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 ধর। হে ভগবান, একই আমার পেটে আমার ছানারা আছে, তারপরে ওরা সেই আমার পেটেতেই ঢিলিটা ছুঁড়ে মারলো। আমি কি ভুল করেছিলাম? শুধু তো একটু খাবারই চেয়েছিলাম, তার জন্য আমার পেটেতে এত জোরে ওরা মারলো। হে ভগবান, আমার সন্তানের, আমার ছানাগুলোর যেন কোনো ক্ষতি না হয়। আমার যে খুব পেটে ব্যথা করছে, দেখো ভগবান। এবার এখানটাতে একটু দাঁড়াই। আর ব্যথা যে সহ্য করতে পারছি না, বোধহয় আজই আমার ছানারা জন্ম নেবে। আর আমি তো গ্রাম থেকে অনেকটা দূরেও চলে এসেছি, আমি তো এখানের কোথাও কিছু চিনি না। কোনো একটা এখন নির্জন জায়গার প্রয়োজন। আমি এবার কি করব, কোথায় যাব? এদিকে পেটেও যন্ত্রণা হচ্ছে, আর এইদিকে তো আমি কোথাও যেতেও পারছি না, না জেনে বুঝে। ভগবান, তুমি পথ দেখাও। ওই তো আকাশ থেকে একটা কাকবোন উড়ে যাচ্ছে, ওকে একবার ডেকে দেখি ও যদি আমার সাহায্য করতে পারে। কাকবোন, ও কাকবোন, শুনতে পাচ্ছ? একটিবার নিচে এসো না, বড় বিপদে পড়েছি। একটিবার এসো, তোমার একটু সাহায্যের প্রয়োজন। দাঁড়াও গো, আসছি। এবার বলো, তোমার কি হয়েছে? আর তুমি ওরকম হাঁপাচ্ছ কেন? তোমার কি কোনো কষ্ট হচ্ছে? তাহলে বলো আমাকে। গো কাকবোন, আমার পেটে না খুব ব্যথা হচ্ছে, জানো তো। আমার পেটে না আমার ছানারা আছে, আজই বোধহয় তারা জন্ম নেবে, কিন্তু তার জন্য আমার একটা ফাঁকা জায়গার প্রয়োজন। আমি তো এখানের কিছু চিনি না, তুমি কি আমার একটা ফাঁকা জায়গার কথা বলতে পারবে? আমি যে আর একটু দাঁড়াতেও পারছি না, বলো না গো কাকবোন, বলো না। একটু এগিয়ে গেলে এই জঙ্গলের ভিতরে একটা পুরনো বাড়ি আছে, সেইখানে জায়গাটা খুব নির্জন, তুমি সেখানে আরামে তোমার সন্তানদের জন্ম দিতে পারবে। আর সেই জায়গাটা এতটাই ফাঁকা যে কেউ ওখানে গিয়ে তোমাকে বিরক্তও করবে না। চলো, আমি তোমাকে ওখানে নিয়ে যাচ্ছি, আমার পিছন পিছন এসো। আচ্ছা কাকবোন, অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য, আমি তোমার সাহায্য কোনোদিনও ভুলবো না। হ্যাঁ গো, চলো চলো, নাহলে তোমার পেটে আরো লাগবে, তাড়াতাড়ি চলো। এই দেখো, এই যে একটু দূরে খড়ের ঘরটা দেখা যাচ্ছে, এই ঘরটাতে কেউ থাকে না, তুমি এখানে নিশ্চিন্ত হয়ে তোমার ছানাদের জন্ম দিতে পারবে। ঠিক আছে, এবার আস্তে আস্তে চলে যাও এই ঘরটাতে। আমি আবার কালকে আসবো, তোমায় আর তোমার ছানাদের দেখে যাব, কেমন? আসছি এখন, আসি। এই বলে কাকবোনও তার গন্তব্যে চলে গেল এবং মিনাও ধীরে ধীরে ওই খড়ের বাড়িটির ভিতরে ঢুকে গেল। এইভাবে ব্যথা পেতে পেতে সারা দিনটা কাটলো মিনার। তারপরে মাঝরাতে, ঈশ্বর, আমি যে এই অসহ্য যন্ত্রণা আর সহ্য করতে পারছি না, তুমি মুক্ত করো আমাকে এই যন্ত্রণা থেকে। মনে হচ্ছে এক্ষুনি আমার পেটটা ফেটে যাবে, কিন্তু আমি এও জানি আমাকে আমার সন্তানদের এই পৃথিবীতে আনতেই হবে। আমি যে এই সন্তানদের জন্যই বেঁচে আছি, আমি ছাড়া যে আমার সন্তানদের আর কেউ নেই। আমাকে পারতেই হবে, ওদের জন্ম আমাকে দিতেই হবে। তারপরে 4-5 ঘন্টা কেটে যায়। কিছুক্ষণ পরপরই মিনা তার চারটে সন্তানকে জন্ম দেয় এক এক করে। তারা ছিল খুবই সুস্থ এবং সবল, কিন্তু সব থেকে ছোট সন্তানটি ছিল একটু দুর্বল প্রকৃতির এবং সবার থেকে আলাদা। সে ছিল কুচকুচে কালো রঙের, তার গায়ের লোম ছিল পুরো মসৃণ কালো এবং সে ছিল সবার থেকে দুর্বল। তাকে দেখে মিনা বলল, আরে
তুই নড়ছিস না যে? তোর কি ঠান্ডা লাগছে? বাইরে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে না, এই জন্যই বোধহয় তোদের কষ্ট হচ্ছে। না না, তোদের মা তোদের কষ্ট পেতে দেবে না। এই দেখ, আমি তোদের গায়ের ওপর চেপে বসেছি, এবার আমার গায়ের গরম তোদের গায়ে লাগুক, কিন্তু তোদের যেন একটু ঠান্ডা না লাগে। সে আমার যত ইচ্ছাই ঠান্ডা লাগুক, তোরা ভালোভাবে ঘুমো আমার ছানারা। শীতকালের এই কড়া ঠান্ডার রাতের মধ্যেও মিনা তার সন্তানদেরকে নিজের শরীরের উষ্ণতা দিয়ে সুস্থ করার চেষ্টা করে এবং নিচে ঠান্ডার ব্যথায় জর্জরিত হয়ে কাঁপতে কাঁপতে তাদের ওপর শুয়ে থাকে। এইভাবেই তাদের সারা রাতটা কাটে। এখন নিশ্চয়ই বন্ধুর সব ছানারা জন্মে গেছে। যাই একবার তাড়াতাড়ি গিয়ে ওই ঘর থেকে বন্ধুকে এবং তার ছানাদেরকে দেখে আসি। বন্ধু, ও বন্ধু, দেখো বাইরে আমি তোমার কাকবোন এসেছি। তুমি কেমন আছো? তুমি আর তোমার ছানারা ভালো আছো তো? একটিবার বাইরে এসো, নাহলে আমি ভিতরে যাই। শোনো বন্ধু, ও বন্ধু, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? উত্তর দাও বন্ধু, ও বন্ধু। হে ভগবান, এই কি অবস্থা? বন্ধুর কোনো সার নেই কেন? তাহলে কি বন্ধু এত ঠান্ডার সাথে তার সন্তানদের জন্ম দিতে গিয়ে মারা গেছে? না না, এটা কি করে হয়ে গেল? এটা কি হয়ে গেল ভগবান? দেখি সন্তানগুলো কেমন আছে। ওরা যদি বেঁচেও থাকে তাহলে এখন ওরা কি খাবে? ওরা যে ওদের মায়ের দুধ ছাড়া আর কিছুই খেতে পারবে না। ওরা যদি বেঁচে থাকে তাহলে ওদের মা ছাড়া কে আর ওদের দুধ দেবে? কি করে ওরা ভালো থাকবে? কি করে ওরা বাঁচবে? কি ভগবান, একটাও সন্তানও যে বেঁচে নেই মায়ের সাথে সাথে। তাহলে ঠান্ডার প্রকোপে তার সন্তানগুলো, দিদির এত আশার, বন্ধুর এত আশার, তার সন্তানগুলোও মারা গেল। এবার কি হবে ভগবান? না না তো, ওই তো একটা সন্তান নড়ছে, সব থেকে দুর্বল সন্তানটা বোধহয় নড়ছে, তবে ও বেঁচে আছে। না না, ওকে এরকমভাবে মরতে দিলে চলবে না, ওকে আমায় বাঁচাতেই হবে। দেখি আমি কি করতে পারি, আমাকে ওকে বাঁচাতেই হবে, বাঁচাতেই হবে। তারপর ছোট্ট কাক চোখ ভরা জল নিয়ে সেই ঘর থেকে বেরিয়ে আসে এবং মনে মনে ভাবতে থাকে, এখন আমি কি করব? না না, আমাকে কিছু না কিছু করতেই হবে। মা মরা এই ছোট্ট সন্তানটাকে আমাকে বাঁচাতেই হবে। যাই, ওই গাছের ডালটায় গিয়ে বসে দেখি কারোর থেকে সাহায্য চাওয়া যায় কিনা। যাই গিয়ে। কিছুক্ষণ পর, চল রে মাধব, চল রে বিনু, আজকে আমরা সবাই মিলে খেলবো, জঙ্গলে ধরাধরি খেলবো, লুকোচুরি খেলবো, অনেক কিছু খেলবো, অনেক মজা হবে। চল, আজকে স্কুলেও ছুটি আছে, অনেকক্ষণ ধরে অনেক মজা করে খেলতে পারবো। চল একসঙ্গে যাই। ওই তো গ্রামের কিছু ছেলে মেয়েরা বোধহয় এখানে খেলতে আসছে। ঠিক আছে, এদের থেকে সাহায্য নেওয়া যাবে। এরা কেউ যদি ওই বাচ্চাটাকে উদ্ধার করে ওদের সাথে নিয়ে যায় তাহলে খুবই ভালো হয়। দেখি গিয়ে কি করতে পারি। কা 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 কা। কাকন কিছুক্ষণ ধরে বারবার ওই ছেলে মেয়েগুলি যেখানে খেলছিল ওদের মাথার ওপর ওড়াফেরা করছিল। প্রথমে কেউ ওটা ভালোভাবে লক্ষ্য করেনি, তারপরে তাদের মধ্যে একজন সেটি লক্ষ্য করে বাকি বন্ধুদের নিয়ে ওর পিছন পিছন যায় এবং কাকনও সেই জায়গা অবধি ওদেরকে দেখিয়ে দেয় এবং ওরাও ওর পিছন পিছন গিয়ে সেই জায়গাটির খোঁজ পায়। তারপরে তিন বন্ধু সেখানে গিয়ে এই দৃশ্য দেখে অবাক হয়ে যায় যে একটি কুকুর মা তার সন্তানদের জন্ম দিয়েই মারা গেছে এবং তার তিন সন্তানও মারা গেছে। শুধুমাত্র একটি সন্তানই ঠান্ডায় কাঁপছে এবং ক্ষীণ শ্বাস তার মধ্যে এখনো আছে। ওদের মধ্যে রকি হঠাৎ করে তা দেখে বলে ওঠে, এই মিনু, এই মাধব, দেখ এই মাটা তো বোধহয় মারাই গেছে,
আরে 3 সন্তানও কেমন মারা গেছে, এই একটা সন্তানই বেঁচে আছে, কিন্তু ও যে খুব দুর্বল, ওকে দেখেই বোঝা যাচ্ছে, আর ঠান্ডাতেও কাঁপছে। চল আজকে আর আমরা খেলবো না, ওকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যাই। চল চল তাড়াতাড়ি চল। ওদের মধ্যে রকি ওই কুকুর বাচ্চাটিকে নিয়ে তার ঘরে যায় এবং ঘরে গিয়ে সে তার মাকে ডাকতে থাকে। মা, ও মা, তাড়াতাড়ি এসো না, দেখে যাও আমি কাকে এনেছি, দেখলে তুমি অনেক খুশি হবে আমি জানি। মা তাড়াতাড়ি এসো না, ও মা আসবে তো নাকি? কি হলো, দাদা আসছি। বাবা, হাঁক ডাক দেখো না, যেন কাকে না কাকে নিয়ে চলে এসেছে। কই দেখি দেখি কাকে এনেছিস। ও মা, এ কি, এটা তো একটা বাচ্চা কুকুর, তুই একে আবার কোথা থেকে ধরে আনলি? নিশ্চয়ই জঙ্গলে গিয়েছিলিস, ওখান থেকে একে কোথা থেকে জোগাড় করেছিস। যা, যেখান থেকে এনেছিস সেখানেই রেখে আসবি, একদম একে ঘরে ঢোকাবি না। তাড়াতাড়ি যা, যেখান থেকে এনেছিস সেইখানেই ছেড়ে দিয়ে আসবি, যা তাড়াতাড়ি। না মা, ওকে আমাকে রাখতে দাও, আমি খুব সুন্দরভাবে ওকে যত্ন করে মানুষ করব। দেখো, আমাকে রাখতে দাও না, একটু দেখো। রাখতে গেলে ভালোভাবে ওকে যত্ন করতে হবে, 4 বেলা খাওয়াতে হবে। তুই খাওয়াতে পারবি? স্কুলে যাবি, পড়তে যাবি, কি করে খাওয়াবি? আমি কিন্তু ওর কোনো দায়িত্ব নিতে পারবো না, এবার তুই বুঝে দেখ। ভালো কথা বলছি, যেখান থেকে ওকে এনেছিস সেখানেই ছেড়ে দিয়াই, সে যাই পারে হোক, ওকে রেখে দিয়াই তাড়াতাড়ি। তুই নিজেই ছোট, তুই নাকি ওর যত্ন করবি? হ্যাঁ, আর ওকে তো দেখেই মনে হচ্ছে দুর্বল, আর বেশি দিন বাঁচবে কি না তারও ঠিক নেই। তারপরে ও যদি বেঁচেও যায়, তো ঘরে তোর একটা ছোট বোন আছে, বড় হয়ে যদি ওকে কামড়ে দেয় তখন তুই কি করবি সেটা ভেবে দেখেছিস? তাই জন্যই বলেছি ওকে দিয়ে আয়। ওকে রাখতে দাও না, আমি দেখবে ঠিক সময় করে ওকে খাওয়াবো, আর আমি ওকে খুব ভালোভাবে বাঁচিয়ে সুস্থ করে রাখবো। প্লিজ আমাকে রাখতে দাও। একই জেদ করছিস? তুই স্কুলে যাবি, ঘুরতে যাবি, খেলতে যাবি, তখন আমি কি করে ওর যত্ন নেবো বলতো, এই 1000টা কাজের মধ্যে সংসারের? না না, ওকে দিয়েই আয়, আমি বারবার বলছি শোন। তারপরেও যদি তুই রাখতে চাস তাহলে আমার আর কিছু বলার নেই, এই আমি ঘরে গেলাম। ধন্যবাদ মা, আমি ওকে নিয়ে ঘরে যাচ্ছি। তারপরে রকির মা ঘরে গিয়ে সে তার রান্নার কাজে ব্যস্ত হয়ে যায় এবং রকিও ঘরে নিয়ে গিয়ে তার বোনকে ওই কুকুরটি দেখাতে থাকে। কিছুদিন পর রকির যত্নে ও ভালোবাসায় বাচ্চাটি ধীরে ধীরে সুস্থ হতে থাকে ও একসময় পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। রকি প্রতিদিন স্কুলে যাওয়ার আগে এবং পরে নিয়ম করে বাচ্চাটিকে ভালোভাবে খাবার খাওয়াতে থাকে এবং তার যত্ন নিতে থাকে। ধীরে ধীরে রকির যত্নে বাচ্চাটি খুব পুষ্ট এবং সুস্থ হয়ে ওঠে। যত্ন করে এবং ভালোবেসে রকি তার নাম দেয় কালু। রকি যেমন কালুকে ভালোবাসে, কালুও তেমনি রকিকে ভালোবাসে। কালু রোজ রকি যখন স্কুলে যেত তার অপেক্ষায় সারাদিন সে গেটের চৌকাঠে অপেক্ষা করত এবং সে এলে তার সঙ্গে আনন্দে নাচতে নাচতে ঘরে ঢুকত। রকির মা ললিতা কালুকে ঠিক পছন্দ করতো না, কিন্তু যখন দেখতো যে রকি তার যত্ন নিচ্ছে তখন সে আর কিছু বলতো না। কিন্তু রকির ছোট্ট 1.5 বছরের বোন মিঠু কালুকে খুবই ভালোবাসতো। সে সারা দিন কালুর সঙ্গে মজা করে খেলতো এবং তার সঙ্গে অনেক মজা করত। কালুও মিঠুকে খুবই স্নেহ করত, ভালোবাসতো এবং মিঠুও তাকে খুবই ভালোবাসতো। একদিন দুপুরে ললিতা তখন রান্নাঘরে রান্না করছিল, তখন কালু হঠাৎ করে ভিউ ভিউ করে চেল্লাতে থাকে। সেটা শুনে ললিতা অবাক হয়ে গিয়ে বাইরে এসে বেরিয়ে দেখে একটি বিষধর সাপ এগিয়ে যাচ্ছে রকির দিকে। সেটা দেখে সে খুবই ভয় পেয়ে যায়, কিন্তু কালু খুবই সাহসিকতার সঙ্গে সেই সাপটিকে তাড়িয়ে দেয় এবং রকিকে প্রাণে বাঁচিয়ে দেয়। ঘটনার কথা শুনে পাড়ার সবাই কালুকে তারপর থেকে খুবই ভালোবাসতে লাগলো এবং কেউ আর কালুকে দেখলে কখনোই তাড়া করতো না বা মারতো না। কিন্তু পাড়ার এক স্বার্থপর মহিলা ললিতাকে ডেকে একদিন বলল, তোমরা তোমাদের কুকুরকে এত মাথায় তুলছো, তো দেখবে একদিন ওই কুকুরই তোমাদের এত বড় ক্ষতি করে দেবে, তখন বুঝবে কুকুরকে মাথায় তুললে কেমন হয়। তখন ললিতার সাথে রকিও সেখানে ছিল। রকি কিছু উত্তর দেয়নি এবং মনে মনে সে কিছু ভাবেওনি, কিন্তু ললিতার মনে এই কথাটা বসে গিয়েছিল। সে ভাবল, সত্যিই যদি আমার ছোট মেয়েটার যদি কিছু ক্ষতি করে দেয়।
রকির বাবা শহরে থাকতো। একদিন সে রকির মাকে ফোন করে বলে যে তারা নাকি সবাই একবার থেকে শহরে থাকবে। সেই জন্য সবাই প্রস্তুতি শুরু করে দেয়। রকি আর তার বোন তো খুবই খুশি, ললিতাও খুবই খুশি, কারণ সে জানে গ্রামের থেকে শহরে নাকি বেশি আরাম, বেশি সুখ। সেই মতো সে বাজার করতে একদিন সকালবেলায় বাজারে যায়, কিন্তু সে বাড়িতে ফিরে এসে অনেক ডাকার পরেও কাউকে খুঁজে পায় না। তখন সে জানতো যে রকি বোধহয় কারোর বাড়ি খেলতে গেছে, কিন্তু তার মনে একটা চাপা আতঙ্ক হলো যে তার মেয়ে এবং কালু ঘরে একা আছে, যদি কিছু খারাপ হয়ে যায়। এই ভয়ে ভয়ে সে আস্তে আস্তে ঘরে ঢুকলো। ঘরে প্রথম পা ফেলতেই সে অবাক হয়ে গেল। সে অবাক হয়ে দেখলো যে ললিতা দেখে যে ঘরের সামনে থেকেই রক্ত ছড়ানো হয়ে পড়ে আছে এবং সেই রক্তের দাগ ধীরে ধীরে যেন ঘরে ঢুকেছে। সেটা দেখে তার মনের ভয় আরও দ্বিগুণ হয়ে গেল। সে তাড়াতাড়ি করে ঘরে গেল এবং ঘরে গিয়ে দেখল যে কালু মুখে রক্তমাখা অবস্থায় ঘরের চৌকাঠের সামনে বসে আছে। সেটা দেখে সে ভয়ে আঁতকে উঠল এবং ললিতা ভাবলো যে একা পেয়ে তার 1.5 বছরের ছোট্ট মেয়েটাকে বোধহয় কালু কামড়ে খেয়েছে। এই জন্য সে রেগে গিয়ে বাইরে থেকে একটি ধাতব জিনিস এনে কালুকে তার গায়ের সর্বশক্তি দিয়ে জোরে জোরে মারতে থাকে। এই আঘাতে অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে মার খেয়ে খেয়ে একসময় কালু মারাই গেল। তারপরে ললিতা ধীরে ধীরে ভয়ে ভয়ে ঘরে ঢুকলো এবং ঘরে গিয়ে দেখলো যে তার ছোট্ট মেয়েটা বিছানার ওপর বসে অবিরাম হেসে হেসে খেলেই যাচ্ছে। তখন ললিতা ভাবলো, যদি আমার মেয়েকে কালু কিছু করে নাই থাকে, তাহলে এত ঘরে চারিদিকে যে রক্ত ছড়ানো হয়ে আছে, সেই রক্তটা তাহলে কিসের? এই কথা ভেবে ললিতা ঘরের চারিদিক খুব ভালোভাবে খুঁজতে লাগলো এবং খাটের নিচ থেকে পেল একটি রক্তাক্ত খণ্ডিত ছোট কুমির। তখন ললিতা মনে মনে ভাবতে লাগলো, বোধহয় এই কুমিরের হাত থেকেই আমার মেয়েটাকে বাঁচাতে গিয়ে এইরকম রক্তাক্ত কাণ্ড ঘটিয়েছিল কালু। কিন্তু হায় হায়, আমি কি করলাম? আমি কোনো কিছু না বুঝেই তাকে মেরে ফেললাম। তখন ললিতা পুরো সত্যিটা বিচার করে দেখলো এবং সত্যিটা বুঝতে পারলো। তখন অনেক দেরি হয়ে গেছে। রাগের মাথায় ললিতা চরম ভুলটা করেই ফেলেছে। এবার সে ভাবছে যে এবার রকিকে সে কিভাবে কি উত্তর দেবে। তার প্রাণের প্রিয় কালু কোথায় গেল? সে মারা গেল, সে কিভাবেই বা মারা গেল? কি বলবে এবার সে রকিকে? সে যদি আরেকটু সময় নিয়ে সব কিছুটা ভালোভাবে বিচার করে কাজ করত, তাহলে আজ কালু বেঁচে থাকতো এবং তার প্রভুভক্তির ঋণ তাকে তার জীবন দিয়ে দিতে হতো না। কালু শুধুমাত্র রকির বন্ধু ছিল না, সে ছিল তার প্রিয় ভাই। মিঠুকে সে ভালোবেসেছিল এবং সমস্ত বিপদ থেকে বাঁচিয়েছিল তার 2 ভাই বোনকে, কিন্তু বিনা দোষে তাকে মারা যেতে হলো। না হলে কালু আজও এখনো রকির জন্য দরজার চৌকাঠে বসে অপেক্ষা করত যে কখন সে স্কুল থেকে ফিরবে।